সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতায় প্রতিদিনে। আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি এবং কথা বলতে এসেছি এমন একটি বিষয় নিয়ে যা খুবই প্রাসঙ্গিক। তা হচ্ছে রমজানে ডায়াবেটিক রোগীদের করণীয়। রমজান মাসে ডায়াবেটিক রোগীরা একটু অসুবিধায় পড়েন। অনেকে চিন্তা করেন রোজা রাখলে কি সমস্যা হবে নাকি তার কোনো ক্ষতি হবে, এবং এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন যেহেতু উত্থাপিত হয়, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা জানবো আমাদের বিশেষজ্ঞ অতিথির মাধ্যমে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত হরমোন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইন বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা রমজান মাস আসলেই আমাদের যারা ডায়াবেটিক রোগী তাদেরকে নিয়ে চিকিৎসকের কাছে যাই এবং জানতে চাই তার ক্ষেত্রে রোজা রাখাটা কতটুকু নিরাপদ। তো প্রথমে একটু জানতে চাই, এই যে ডায়াবেটিক রোগী আছে যারা, তাদের এই সময় ঝুঁকি কতটুকু? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, কারণ আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, সুগভীর। দেখেন, ডায়াবেটিসের রোগ সম্পর্কে জানে না বাংলাদেশে এরকম মানুষ কিন্তু খুব অল্পই আছে, এবং অনেক কম বয়সীও কিছু কম বেশি জানে। হয়তো জানাটা খুব বেশি বৈজ্ঞানিক না হতে পারে, কিন্তু জানা না তেমন নয়। কিন্তু এটি কিন্তু আমাদের অনেকের ধারণা আছে যে ডায়াবেটিস রোগীর ঠিকঠাক মতো খেতে হবে। এই ঠিকঠাক মতো খাওয়া মানে প্রায় 3 ঘন্টা পর পর দিনে প্রায় 6 বার খাবেন উনি। আবার রোজা এটা কিন্তু শুধু ডায়াবেটিসের রোগীর জন্য নয়, সকল প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্যই ফরজ। তাহলে ডায়াবেটিসের রোগীরা তার মধ্যে পড়লেন। তাহলে রোজা এমন একটি ধর্মীয় কর্মকাণ্ড যেখানে এবার যদি ধরি প্রায় 14.5 থেকে 15 ঘন্টা সময় উনি না খেয়ে থাকবেন। তাহলে ডায়াবেটিসের সাথে কিন্তু পুরা সাংঘর্ষিক একটি অবস্থার মধ্যে আছে। তাহলে এই অবস্থাটাকে আমরা যদি উত্তরণের জন্য কর্মকাণ্ড করতে চাই, তাহলে কি হবে? প্রাথমিক প্রস্তুতি থাকবে, যেটি রোজার অনেক আগে শুরু হবে। তো এবার তো রোজা শুরু হয়ে গেছে, তারা শুনছেন, তাদেরকে অনুরোধ করব আগামীবার প্রায় 3 মাস আগে থেকে আপনি পরিকল্পনা শুরু করবেন এবং একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাবেন যে আপনার রোজার জন্য কী কী করণীয়। তো সেই আলোচনায় আজকে আর যাচ্ছি না। এখন হলো যে ঝুঁকির ব্যাপারটা কি কতটুকু। তাহলে একটা হলো খাদ্যের ঝুঁকি। রোজাতে 3টা বড় পরিবর্তন হয়। একটা হলো খাবার, উনি সারাদিন কাজ করবেন, খাবেন না, কিন্তু অন্য সময় সারাদিন কাজ করতেন, কিন্তু দিনের বেলায় খেতেন প্রধানত। রাত্রে খাবার জন্যই উঠবেন, তাহলে ঘুমের একটা বড় ধরনের পরিবর্তন হবে। আবার দেখেন, আমরা কিন্তু বারবার বলে আসতেছি যে অন্য সময় আপনি যে পরিমাণ খেতেন রোজা রেখেও প্রায় সমান পরিমাণ খাবেন, খালি সময় চেঞ্জ হবে। তাহলে ডায়াবেটিসের ওজনের কি হবে? বাড়বেই। ভুলক্রমে অনেকেই ভাবেন যে আমি রোজা রেখে ওজন কমাবো, কিন্তু কেউ কিন্তু পারে না, পারার কোনো সুযোগ নাই। কিন্তু আগের সমানই খাবে, আগের চেয়ে কম পরিশ্রম করবে, তাহলে ওজন তার বাড়বে, আসলেই কিন্তু বাড়ে। তাহলে এই চিন্তাকেই সামলাতে হয়। কিন্তু মূল চ্যালেঞ্জটা আছে অন্য খান থেকে, যে এই যে 15, 14.5 বা 15.5 ঘন্টা না খেয়ে থাকবে, হাইপোগ্লাইসেমিয়া হবে না, এই ঠেকানোটাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তাহলে চ্যালেঞ্জ সামলাবার জন্য সবার আগে পদক্ষেপ কী নিচ্ছি? আমরা ওষুধ কমিয়ে ফেলেছি। তাতে 2টা ঘটনাই ঘটতে পারে, ওনার সুগার কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। ঠিক থাকবে এই সম্ভাবনা খুব বেশি নয়। এজন্য প্রতিরক্ষামূলকভাবে আমরা যেটা করি ঝুঁকি সামলাবার জন্য, যে ওষুধটা কমিয়ে সুগার একটু বেশি থাকুক, হাইপোগ্লাইসেমিয়া হবে না, এটা নিশ্চিত করতে চাই। কিন্তু হাইপোগ্লাইসেমিয়াই বড় ঝুঁকি নয়। কিন্তু এই যে প্রায় 4:45 বা 4টার সময় কেউ সেহরি খেলেন, পানি জাতীয় খাদ্য গ্রহণও কিন্তু ওই সময়ই করেছেন, তারপর তো না খেয়ে পান এবং খাদ্য গ্রহণ বিরত আছে। তাহলে এই যে দিন দিন গরম বাড়তেছে, শীতের সময় একটু আরাম ছিল, দুপুরের বেলা বিকালবেলা কিন্তু পানি শূন্যতা সবচেয়ে আরেকটা মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাহলে এই দুটোর সাথে সাথে আমরা ওষুধ বেশি কমিয়ে ফেললে রক্তের গ্লুকোজ অনেক বেড়ে গিয়ে বড় ধরনের সমস্যা হতে পারে। তো এই ঝুঁকিগুলোকে আমরা প্রথমে অ্যাড্রেস করতে চাই, কিন্তু এর মধ্যেও আবার দল ভাগ আছে। যেমন ধরুন, একজনের আগে থেকে ঘন ঘন হাইপোগ্লাইসেমিয়া হয়, আরেকজনের হয় না। তাহলে যার হয় না তার ঝুঁকি কম, যার হয় তার ঝুঁকি বেশি। এখন হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের গ্লুকোজ কমে যাওয়া হার্ট অ্যাটাকের একটা কারণ হয়ে যেতে পারে। তাহলে যাদের হার্ট অ্যাটাক আগে থেকে হয়ে গেছে, উনি আগে থেকে ঝুঁকিতে আসেন। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি সামলাতে হয় আমাদেরকে যাদের কিডনির অবস্থা বেশ খারাপ, স্টেজ 4 বা 5, এরা কিন্তু মারাত্মক কিডনির ঝুঁকিতে পড়তে পারেন। তাহলে যাদের কিডনির অবস্থা ভালো, তাদের এই ক্ষেত্রে ঝুঁকি কম। আবার মনে করুন কারো অল্প কিছুদিন আগে হার্ট অ্যাটাকের জন্য
রিং লাগানো হয়েছে বা বাইপাস করা হয়েছে, জি। তারাও বাড়তি ঝুঁকিতে আছেন। বয়স অনেক বেশি, অনেক ডায়াবেটিস রোগী কিন্তু 75, 76, 80 বছর বয়সেরও আছেন, এবং এদের মধ্যে রোজা রাখার আগ্রহটা আরও বেশি। 70 বছর পার হওয়াটা ডায়াবেটিসের রোগী রোজা রাখার জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। আচ্ছা। এরকম কিন্তু আরেকটা হলো যে যেটা আমরা সব দুর্বল অবস্থায় আছি, যে ডায়াবেটিসের রোগী আগে থেকে যাদের কন্ট্রোল ভালো অথবা সামান্য ওষুধ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে, তাদের ঝুঁকি কম। কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু ভয়াবহ। বাংলাদেশের প্রায় 82% মানুষ ডায়াবেটিস কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন। HbA1c যেটা কন্ট্রোলের পরিমাপ, আপনারা জানেনই যে 7%-এর নিচে থাকা উচিত, আমাদের গড় 9.89%। আচ্ছা। তাহলে এদিক দিয়ে কিন্তু আমরা খুবই ভালো অবস্থায় নেই। তাহলে এগুলো নিয়েই কিন্তু আমাদেরকে ডায়াবেটিসের রোগীকে রোজা রাখবেন তার জন্য প্রস্তুতি নিতে হয়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বলি, সারা পৃথিবীব্যাপী একটা গবেষণা হয়েছে, বাংলাদেশে ছিল, তাতে আমরা ছিলাম এখানে। যারা ডায়াবেটিস আছে রোজা রাখতে চান, এই রোজা রাখার আগ্রহ পরিমাপ করা হয়েছে। বাংলাদেশি ডায়াবেটিসের রোগীদের মধ্যে আগ্রহ পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবার উপরে। দেখেন 2 কোটির মতো রোগী, আমরা প্রায় 450 ডাক্তার, এর মধ্যে প্রায় 1 কোটির বেশি মানুষ ডায়াবেটিস নিয়ে রোজা রাখছেন, যাদের রোজা রাখার প্রবণতা সর্বোচ্চ, কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোল সর্বনিম্ন। এইগুলা নিয়েই আমাদের সামলাবার চেষ্টা করতে হচ্ছে। তাহলে এই ধরনের অনুষ্ঠান কিন্তু সেখানে একটা ভালো হেল্প করতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, নাফকোকে এবং চ্যানেল 24-কেও ধন্যবাদ জানাচ্ছি, যে আমরা যাতে কিছু বলতে পারি, যাতে কিছু না কিছু তো উপকার হবেই কারো না কারো। হ্যাঁ, সেটা তো অবশ্যই, এবং সেই আশাই আমরা ব্যক্ত করি, এবং সেই জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো। তো এই যে অনেকগুলো চ্যালেঞ্জ, একদিকে সবচেয়ে খারাপ অবস্থানে আছে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে বাংলাদেশ, আবার ওদিক থেকে ধর্মানুরাগী যারা আছে তাদের ইচ্ছাটাও অনেক বেশি। তো এই যে এই সামঞ্জস্য বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ আপনি মনে করেন নেওয়া উচিত এবং কখন থেকে নেওয়া উচিত? অবশ্যই, খালি সমস্যা বললে তো হবে না, সমাধান বলতে চাই। তাহলে এটা কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে আমরা ব্যক্তিগতভাবে যার যেখানে যেভাবে সেবা দেওয়া সম্ভব, আমি কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও 2টা বড় প্রোগ্রাম করেছি। 2টায় মিলে প্রায় 500 ডায়াবেটিসের রোগীর আত্মীয়স্বজন এসেছেন। এটা কিন্তু রোজার বেশ আগে, আচ্ছা, যাতে যারা রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতির সময়ই আমি সাহায্য করতে পারি। আদর্শ পদ্ধতি হলো যে 3 মাস আগে উনি প্রস্তুতি নেবেন, কারণ HbA1c দেখতে হবে। তো HbA1c 3 মাসের গড় যাদের অনেক খারাপ, রোজার ঠিক আগে যেন আমার আরেকবার দেখতে পারি যে এটা ভালো অবস্থায় আছে। এর মধ্যে যেগুলো করা হয়, ডায়াবেটিসের কন্ট্রোলটাকে ভালো রাখার চেষ্টা করা হয়। আর ডায়াবেটিস মানে কিন্তু জীবনযাপন ব্যবস্থাপনা আর চিকিৎসা। তাহলে সেক্ষেত্রে যেমন খাদ্য ব্যবস্থাপনা আছে, শারীরিক শ্রমেরও একটা কাঠামো দাঁড় করাতে হয়। তাহলে এদিকে যেহেতু ডায়াবেটিসের কন্ট্রোল খুব খারাপ, তাহলে এটাও খুব খারাপ অবস্থায় আছে, সেটাকে ঠিকঠাক করে আগাতে থাকি আমরা। এর আগে 1 মাস আগে থেকে নতুন ওষুধ যোগ করা বন্ধ করা হয়। আগের ওষুধগুলোকে ঠিকঠাক থাকলে ঠিক রাখা হয়, না হলে কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়, এবং যেদিন রোজা শুরু হয়ে যাবে সেদিন থেকে কিন্তু ওষুধ কমে যাবে। এর মধ্যে আমি যেগুলো বললাম যে কিডনির সমস্যা, হার্টের অবস্থা, কোলেস্টেরল কেমন আছে, লিভার ফাংশন কেমন আছে, এগুলো কিন্তু দেখে ওষুধগুলো, যেটার জন্য যে ওষুধটা খুব ভালো ফিট করে সেটাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। করে যদি আমরা রোজা শুরু করতে চাই, তাহলে ঝুঁকি কমাবার ব্যাপক রাস্তা তৈরি হবে। কিন্তু সেটা কার্যক্রম শুরু হয়েছে। এখানে রাষ্ট্রীয় উদ্যোগ নিতে পারলে বেশি ভালো হয়, কারণ সোসাইটির সীমাবদ্ধতা আছে, আমাদের কাজের সীমাবদ্ধতা আছে। রাষ্ট্র তো সারা দেশকে প্রতিনিধিত্ব করছে, তাহলে আমরা আশা করি পরে হয়তো রাষ্ট্রীয় উদ্যোগ নিবে, তাতে আমরা ভালোভাবে এই কাজটি করতে পারি। জি, অবশ্যই। তো এই যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে, এর মধ্যে কিছু তো সমস্যা থাকে, যে সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে আমাদের যে ইফতার বা সেহরি, এটা তো শর্করা নির্ভর, প্রচুর পরিমাণে শর্করা খেতে হয় এবং খাওয়ার ইচ্ছাও পোষণ করে প্রায় সবাই। তো এক্ষেত্রে যারা ডায়াবেটিক রোগী, তাদের ক্ষেত্রে তো কিছু বাধ্যবাধকতা প্রথম থেকেই থাকে, তারা কি করবে? এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি এই ব্যাপারটাকে খুব আনন্দময় করার জন্য বলছি আর কি, যে অত বেশি বৈজ্ঞানিক আলোচনাতে অনেকের মাথায় ভালো লাগবে না, মনে ভালো লাগবে না। ইফতার তো রোজা ভাঙার একটা ল্যান্ডমার্ক, তাই না? কিন্তু সেখানে কিন্তু ইফতার সীমাবদ্ধ নেই। ইফতার একটা বিশাল আনুষ্ঠানিকতা হয়ে গেছে, এবং রোজা রাখুক বা না রাখুক, ইফতারে কিন্তু সকলেই শামিল হচ্ছে, তাই না? আর এতে দেখা যায় হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষও থাকে। এবং আরেকটা ঘটনা ঘটছে এখানে, এই সামাজিক আনুষ্ঠানিক হওয়ার কারণে খাবারগুলো কিন্তু সুদৃশ্য, প্রচুর শর্করা সমৃদ্ধ, এগুলাতে রূপান্তরিত হয়েছে। স্বাস্থ্য ভাবনাটাকে দূরে সরে যাচ্ছে। এটা কিন্তু ডায়াবেটিস না থাকলে
তার জন্যও সমস্যা ছিল, কিন্তু এত বড় সমস্যা ছিল না যতটা ডায়াবেটিসের রোগীর জন্য সমস্যা। তাহলে এখন কি করব আমরা? তাহলে এটি আমি খুব ছোটো ছোটো করে বলি, যাতে মানে যারা শুনছে তাদের সুবিধা হয়। তাহলে রোজার ভাঙবেন এই সময়ে আপনার ভাঙার ঠিক আগে, মানে ইফতারের ঠিক আগে রক্তের গ্লুকোজ সর্বনিম্ন মাত্রায় পৌঁছে গিয়েছে, পানির শূন্যতা চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। তাহলে এমন একটা খাবার গ্রহণ করতে হবে যে দ্রুত কিছু শর্করা বা গ্লুকোজ সাপ্লাই দিবে এবং পানি আছে। তাহলে আমি এখন কি কি খাবার হতে পারে সেটা বলি। তাহলে ফলের রস আমরা 12 মাসে কিন্তু ডায়াবেটিসের রোগীদেরকে খেতে না করি, কারণ প্রচুর সুগার থাকে, আঁশ থাকে না। আস্ত ফলে আঁশ থাকে, এই জন্য আস্ত ফল খেতে উৎসাহিত করা হয়। এখানে কিন্তু ফলের রস খেতে পারেন, আমের রস খেতে পারেন, আমরা কমলার রস খেতে পারেন, যে কোনোটা যাদের সুবিধা। তাহলে উনি কিছু গ্লুকোজ পাবেন, দলীয় অংশ আছে। যাদের ডায়াবেটিসের কন্ট্রোল মোটামুটি ভালো, উনি আধা চামচ চিনি দিয়ে 1 গ্লাস শরবত খেতে পারবেন। আচ্ছা। যাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় অবস্থা, উনি 1 চামচ চিনি দিয়ে 1 গ্লাস শরবত খেতে পারবেন। কিন্তু যদি ইফতারের আগেও সুগার বেশি থাকে, উনি কিন্তু লেবুর রস দিয়ে শরবত খাবেন। তাহলে এখানে বাড়তি সুগার দেওয়া যাবে না। আরেকটা হলো, এই সময় খেজুর জিলাপি খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষার প্রধান কারণ হলো সুগার কমে যায়। কিন্তু কেউ একটা খেজুর খেলে ভালো, একটা ছোটো সাইজ জিলাপি খেলেও ভালো, কিন্তু 3টা 5টা খেজুর খাবে, এটা কিন্তু হবে না, কিন্তু সুগার অনেক বেড়ে যাবে। আবার খেজুরকে কিন্তু অনেকে নিরাপদ মনে করে যে এটি, এখানে ধর্মীয় আবেগ আছে, কিন্তু বৈজ্ঞানিক তথ্য এরকম নয়। বরং যাদের অন্য সময় সুগার কমে গেছে, হাইপোগ্লাইসেমি হয়ে গেছে, উনি কিন্তু খেজুর খেলে সুগার বেড়ে যাবে। তাই যদি হয় তাহলে ইফতার খেলে পারবে না, তাহলে একটা খাওয়া ভালো। কিন্তু উনি খেতে চাচ্ছে, একটা খাক, মাদারি সাইজে বা বড় সাইজেরও একটা খেতে পারবে। জিলাপিও আগ্রহ আছে, খেতে পারে। বেগুনি পেঁয়াজু এগুলো খাওয়ার আগ্রহ থাকে। কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু আমরা সবাই, আমাদের পরিবার, দাদার পরিবার থেকে আশেপাশেও দেখছি যে এই অ্যাসিডিটির সমস্যা তীব্র মাত্রায় আছে। তাহলে একজন মানুষ যিনি রাত্রিবেলা খেয়েছেন, অভ্যাস রাত্রিবেলা খাওয়ার অভ্যাস নেই, এটিও অ্যাসিডিটি বাড়ার কারণ। ঘুম নষ্ট হয়েছে, এটিও অ্যাসিডিটি বাড়ার কারণ। 14-15 ঘন্টা না খেয়ে থেকেছেন, অ্যাসিডিটি বাড়ার কারণ। আপনার পাকস্থলী একদম উনুনের মতো হয়ে আছে। এই সময় ভাজা পোড়া খাওয়া মানে এখানে একটা ছিটা দেওয়ার মতো হবে। তো এগুলো যদি অ্যাভয়েড করা যায় সবচেয়ে ভালো, না হলেও খুব সীমিত মাত্রায় রাখতে হবে। তাহলে এই সময়ে রোগীরা কি করবেন? তাহলে তরল এবং কিছু দ্রুত সুগার দেয় এমন খাবার খাবেন, প্রচুর নয়। আমাদের বাংলাদেশে একটি গবেষণায় দেখা গেছে যে কেউ রোজা সারাদিনে, দিনের বেলা তো খাচ্ছেন না, কিন্তু 24 ঘন্টায় যেটুকু খাচ্ছেন তার 85% শুধু ইফতারে খাচ্ছেন। কি ভয়াবহ অবস্থা দেখেন। ইফতারের আগে হয়তো ব্লাড সুগার 4 ছিল, ইফতারের পরে 26। তো শরীর কি এতটা মানা নিতে পারবে? তো এইটা ভয়ঙ্কর অবস্থা। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সুগার কমে গেছে, খেতে হবে, এত বেশি নয় যেটা শরীরের জন্য বাড়তি চাপ তৈরি করবে। বরং আপনি হয়তো পরের প্রশ্ন কথা আমি একসাথেই বলি যে অনেকেই এত খেয়ে ফেলেন যে ডিনার বাদ দেয়, তা কিন্তু হবে না। বরং এখানে কিছু খান, ডিনারও করতে হবে। কারণ অনেকগুলো ওষুধ, যদি আমরা সময় পাই যখন বলবো, ওষুধও কিন্তু রাতের খাবার আগে পরে আপনাকে ঠিক করতে হবে। তো রাতের খাবার না খেলে তো ঠিক করা যাবে না। তাহলে অন্য সময় 6 বার খেতেন, রোজার সময় 3 বার খাবেন, এটা হলো মেসেজ। জি। তো এই যে ইফতারের কথা শুনলাম, সেহরির ক্ষেত্রে কি করতে হবে? সেহরির খাবারটা কিরকম হওয়া? সেহরি তো অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট আছে। যেমন ধরুন, সেহরি তো ফজরের আজানের আগ পর্যন্ত যে কেউ খেতে পারবে। আজান হলো মানে আর খাওয়া শেষ। তাহলে যারা ডায়াবেটিস নিয়ে রোজা রাখবেন তাদেরকে আমরা সবসময় বলি যে আপনার খাবারটা এমন সময় শেষ করবেন যে তারপর ফিরে আজান হয়। আচ্ছা, একদম শেষ ঠিক আছে। তাহলে উনি নিয়মের মধ্যে সর্বনিম্ন সময় না খেয়ে থাকলেন, তাহলে তার কোনো সমস্যা নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেককে দেখবেন উনি রাত্রিবেলা কাজ করছে, 2টার সময় খেয়ে শুয়ে পড়লেন, কেউ 2:30টার সময় খেয়ে শুয়ে পড়লেন, কেউ সেহরি খেলেনই না। খুব মারাত্মক কাজ হলো এগুলা। কারণ হলো ওষুধেরও একটা ব্যাপার আছে। ওষুধ বাদেও আপনি এই 14 ঘন্টা বা 15 ঘন্টা সময় না খেয়ে থাকাকে 17 ঘন্টা 18 ঘন্টা বানিয়ে ফেলেছেন। এটা কিন্তু করা যাবে না। কিন্তু আরও কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে। দেখেন, উনি ওই সেহরিতে যা খাচ্ছেন সারাদিনের সকল কিছু সরবরাহ কিন্তু তার উপরেই নির্ভর করবে। তাহলে উনি যে খাবারগুলো খাবেন, খাবারগুলো এমন হবে যে সুগার সাপ্লাই দিবে, অতি দ্রুত নয়। তাহলে কোনগুলো দ্রুত দেয়, কোনগুলো আস্তে দেয়, আমি সেগুলো বলছি এখন। যে কোনো মিষ্টি জাতীয় খাবার সুগার চট করে বাড়িয়ে দেবে, আবার দ্রুত কমতে থাকবে। সেটা রসগোল্লা, চমচম, জিলাপি, পায়েস, যাই হোক, এবং কি ভাতেও তাই হতে পারে। তাহলে আমরা যদি চেঞ্জ করি, কীরকম করতে পারি? আমিষ জাতীয় খাবারগুলো ক্যালোরি কম, কিন্তু ধীরে ধীরে দিবে। যেমন এর মধ্যে যদি আমরা পানি, আবার এখানে ইফতারে সেহরিতে আরেকটা ইস্যু আছে যে 35 থেকে 40% খাদ্যের
পানি জাতীয় খাবার থাকতে হবে। জি। তাহলে কেউ যদি ডাল খায় তাহলে সে কিন্তু আমিষ পাচ্ছে, এর মধ্যে পানিও আছে। আরেকটা ভালো হতে পারতো বলছে এই কারণে কেউ কেউ হয়তো হজমের সমস্যা হতে পারে, দুধ খেলেও কিন্তু লাভ হবে যারা দুধ খেয়ে হজম করতে পারেন। আচ্ছা, অনেকে তো দই খায়। দইও খেতে পারেন। তাহলে দইয়ের সমস্যা হলো চিনিযুক্ত দইয়ের সাথে কোনো না, টক দই খেতে হবে। বরং যদি রাতে বা ইফতারের সময় খান সেটি ভালো হবে, কারণ আমাদের জলীয় অংশটা খুব গুরুত্বপূর্ণ এখানে। এর সাথে শাকসবজি খেতে হবে। এখানে রুটি খাওয়া যাবে কিনা রুগীদের মনে একটু দ্বিধা থাকে। রুটি যদি আটাটাকে সিদ্ধ করে বানিয়ে সেহরিতে খান তাহলে ভালো হবে, কারণ ওই রুটি কিন্তু কিছু পানি শোষণ করে। যে আটাটাকে সিদ্ধ করে রুটি বানানো হলো ওটা আর পানি শোষণ করে না। তাহলে এইটা যদি আমরা এভাবে সাজাই তাহলে এই সেহরিটা কিন্তু উনি সারাদিন মোটামুটি রক্তের গ্লুকোজ অনেক বাড়বে না, হাইপোগ্লাইসিমিয়ার ঝুঁকি কমাবে, এমন একটা সেহরি হতে পারে। জি। তো এই খাবারের কথা শুনলাম, আরেকটি বড় সমস্যায় পড়ে আমাদের রোগীরা, তা হচ্ছে ঔষধ গ্রহণ করা নিয়ে। ঔষধ গ্রহণ এবং ইনসুলিন গ্রহণ দুটির ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা কনফিউশন বা তাদের মধ্যে চিন্তা থাকে যে তারা কিভাবে নিবে। এই ব্যাপারে আপনার পরামর্শ কি? হ্যাঁ, এটাও বলছি, শারীরিক শ্রম নিয়েও অনেকের প্রশ্ন থাকে, কিন্তু ওষুধের ব্যাপারটা বলছি যে ওষুধ তো কেউ খুব কম হলেও 2-4 জন রোগী আছেন যে ওষুধ ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছেন, তারা কিন্তু কম ঝুঁকিতে আছেন। কেউ হয়তো মেটফরমিন জাতীয় একটা ওষুধ খেয়েই কন্ট্রোলে রাখছেন, এরাও কিন্তু সংখ্যাই খুব কম। বেশিরভাগ রোগী 2-3টা ওষুধ খাচ্ছেন, কেউ ট্যাবলেটও খাচ্ছেন, ইনসুলিনও নিচ্ছেন। তাহলে এখন কি করা হবে? কারণ প্রথমবারেই রোগীকে ভাবতে হবে যত বেশি ওষুধ লাগছে ওনার ঝুঁকির মাত্রা তত বেশি। এটা মেনে নিয়েই আমাদের ওষুধগুলো সমন্বয় করতে হবে। আর যত কম ওষুধ ঝুঁকির মাত্রা কম। তাহলে এখন যে ওষুধগুলো রক্তের গ্লুকোজ বেশি কমায় বা হাইপোগ্লাইসিমিয়া করে তারা কিন্তু বেশি দুর্ভাবনার কারণ। তার মধ্যে ইনসুলিন তো সবচেয়ে বেশি সুগার কমাতে পারে, হাইপোগ্লাইসিমিয়া করতে পারে। ট্যাবলেটের মধ্যে এখন আমরা যে ওষুধগুলো ব্যবহার করছি বেশিরভাগ ওষুধ কিন্তু হাইপোগ্লাইসিমিয়া করে না ট্যাবলেটের ক্ষেত্রে। তার মধ্যে একটা গ্রুপ সিক্রেটোগগ আছে যারা সুগারও কমায় এবং হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, এটার সংখ্যাও কিন্তু অনেক রোগী পাচ্ছেন। তাহলে আমরা যদি এভাবে ধরি যে ওষুধগুলো হাইপোগ্লাইসিমিয়া করে না তাহলে সেগুলো আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। কিন্তু রোজার সময় খাবারের সাথে ওষুধের যে সমন্বয় সেটাকে মাথায় রাখতে হবে যে নাস্তার সময়ের সকল ওষুধ সে ইফতারে চলে যাবে। আচ্ছা, তাহলে এটা কি কারণ হলো, দেখেন আগে উনি সকালে নাস্তা করতেন, ওষুধ খাইতেন, সারাদিন কাজ করতেন, সারাদিন খাবারও খেতেন। তো এখন উনি সেই ইফতার কিন্তু ওনার প্রথম খাবার দিনের আসলে। যদিও সেহরি খেয়ে শুরু হয়েছে হিসাব, কিন্তু ইফতারের পরে উনি বাকি আরও 2বার খাবেন। ইফতারের পরেই উনি হাঁটার ব্যাপারটা যখন বলবো সেটাও কিন্তু তারপরেই করবেন। তাহলে এই জন্য সকল ওষুধ যেগুলো সে সকালে ব্রেকফাস্টের সময় ছিল, নাস্তার সময় ছিল, সেগুলো চলে যাবে ইফতারে। তাহলে ইফতারের এখন অনেকে প্রশ্ন করেন, কারণ আমরা অন্য সময় লিখে দিই যে এই ট্যাবলেটটা নাস্তার আধা ঘন্টা আগে খাবেন। তাহলে ইফতারের আধা ঘন্টা আগে কি ওষুধ খেতে পারবে? সেটি তো পারবেন না। তাহলে ইফতারের সময় যেটা করবেন, ইফতারের আগে যে পানি খেয়ে রোজা ভাঙলেন ওই সময় ওই ওষুধটা খাবেন। এই রোগীর সংখ্যা কিন্তু অনেক, কয়েক লক্ষ তো হবেই যারা এই ধরনের ওষুধ খাচ্ছেন। তাহলে সেটা খাবেন। আর যে ওষুধগুলো দিনে 2বার পাচ্ছিলেন ডায়াবেটিসের ওষুধ, সেগুলো সাধারণত সকালেরটা মানে ব্রেকফাস্টেরটা চলে গেলো ইফতারে, আর যেটা রাতে খেতেন সেটা অর্ধেকের কাছাকাছি সেহরিতে খাবেন। দুপুরের ওষুধগুলো চলে যাবে রাতের খাবার বা ডিনারের সময়। একটু আগে যেটা বললাম, যারা ডিনার খাওয়া বাদ দেন মাঝে মাঝে, এটা কিন্তু করবেন না, কারণ ওই দুপুরের ওষুধগুলো উনি রাতের খাবার আগে বা পরে যেভাবে খাচ্ছিলেন দুপুরে আগে সেভাবে খাবেন। আর যে ওষুধগুলো ইনসুলিন যাদের কথা বললেন, ইনসুলিনের ক্ষেত্রে সবচেয়ে ভালো নিরাপদে আছেন যারা একবার ইনসুলিন নেন, লং অ্যাক্টিং ইনসুলিন, কারণ এটা হাইপোগ্লাইসেমিয়া বেশি করে না। তো এটা উনি আগে যদি রাতে নিয়ে থাকেন, বেশিরভাগই রাতেই নেন, তাহলে রাতেই নেবেন। যে দিনে নিচ্ছিলেন দিনেও কিন্তু নিতে পারবেন। একটা কথা এখানে বলে রাখি, পরে হতে ভুলে যাব, যে রোজা রেখে যারা ইনসুলিন নেবেন দিনের বেলাতে নিলে রোজা ভাঙবে না। সুগার মাপতে হবে, সেটা বিস্তারিত পরে বলবো, কিন্তু সুগার মাপলেও রোজা ভাঙবে না। তাহলে যারা দিনের বেলা নিচ্ছিলেন নিতে পারবেন। কিন্তু চেঞ্জ যেটা করতে হবে, যে যারা 2বার নিচ্ছিলেন বা 3বার বা 4বার নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে, তো 2বার নিচ্ছিলেন, উদাহরণ দিয়ে বলি যে উনি সকালে 30 নিচ্ছিলেন নাস্তার আগে, 20 নিচ্ছিলেন ডিনারের আগে। রোজার সময় করতে হবে ওই 30ই থাকবে অথবা বাড়তেও পারে, যেটা উনি সকালের পরিবর্তে এখন ইফতারের আগে নেবেন। আর রাতে যে 20 নিচ্ছিলেন ওটা কমে যাবে, 10 বা 12 হবে, সেহরির আগে নেবেন। আর সবচেয়ে ভালো ইনসুলিন দেওয়ার পদ্ধতি যেটা, যে একটা লং অ্যাক্টিং একবার নেবেন আর একটা র্যাপিড অ্যাক্টিং দিনে 3বার নেবেন। তাহলে লং অ্যাক্টিংটাকে বললাম যে কোনো এক সময় নিতে পারে, 3বারেরটা
নাস্তার আগেরটা চলে যাবে ইফতারে, দুপুরে খাবার আগেরটা চলে যাবে ডিনারে, আর রাতেরটা অর্ধেকের কাছাকাছি সেহরিতে চলে আসবে। ইনসুলিন নিয়ে কথা হচ্ছিল যে ইনসুলিন কিভাবে নিতে হবে। তো ইনসুলিন যারা 3 বেলা নিচ্ছে তাদেরকে আপনি বলছেন যে এটি হচ্ছে গিয়ে ইফতার এবং রাতের খাবার এবং পরবর্তী সকালেরটা হচ্ছে সেহরি, এভাবে করে নিতে হবে। তো এই যে ইনসুলিন নেওয়ার আগে তাকে ব্লাড সুগার টেস্ট করতে হয়, সেই ক্ষেত্রে ব্লাড সুগার যদি টেস্ট করা হয়, অনেকেই কিন্তু একটু চিন্তার মধ্যে পড়েন যে তাতে কি রোজা ভেঙে যাবে কিনা, বা কেউ যদি রোজার মধ্যে তার মনে হয় যে তার খারাপ লাগছে তাহলে কি করবে, এই ব্যাপারটা একটু জানতে চাই। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি তো কষ্ট করে রোজা রাখছেন, এমন কিছু তো করবেন না যেটি রোজা ভেঙে যাওয়ার কারণ হয়। কিন্তু এটি তো জীবন রক্ষাকারী, কারণ বারবারই বলছি, যে কেউ সহজেই বুঝতে পারবেন যে এত সময় না খেয়ে থেকে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের গ্লুকোজ কমে দেওয়ার ঝুঁকি তীব্র। তাহলে আমরা যদি আগে থেকে পদক্ষেপ না নেই তাহলে এমন হতে পারে যে উনি অজ্ঞান হয়ে গেলেন এবং মৃত্যুও হতে পারে। তাহলে এটি ঠেকাবার সবচেয়ে ভালো পদ্ধতি হলো রক্তের গ্লুকোজের পরিমাপটা রাখা। তাহলে কখন মাপবেন সেই টাইমটা হলো ঘুম থেকে উঠে একবার, সকাল 11টার দিকে একবার, বিকাল 4টাতে একবার, ইফতারের ঠিক আগে 2 ঘন্টা পরে, সেহরির আগে। তাহলে এইটা হলো বায়োকেমিক্যাল, মানে আমরা প্রমাণ করছি যে ওনার রক্তের গ্লুকোজ কেমন। কিন্তু কোনো ডায়াবেটিসের রোগী দিনের কোনো এক সময় যদি এরকম মনে হয় যে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা দিয়েছে, সেটা আমি একটু পরেই বলছি, তাহলে কিন্তু ওনার আর রোজাকে কন্টিনিউ করার সুযোগ নাই। অনেকেই কিন্তু খুব জেদ করে চেষ্টা করেন যে দেখি না, মনে করেন 3টার সময় ওনার হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ হচ্ছে, আজকে তো প্রায় 6টার সময়, এখন প্রায় 6টা বা 5-10 মিনিট আগে পরে ইফতার হচ্ছে, তো উনি এই আরও 3 ঘন্টা সময় না খেয়ে থাকতে চেষ্টা করছেন। এটি কিন্তু খুব মুশকিল হবে। বরং আজকে রোজা ভেঙে বাকি রোজাগুলো করার জন্য ওনাকে প্রস্তুতি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এটা কিন্তু খুব জরুরি একটা প্রয়োজন। আরেকটা হলো যে যদি কারো 3.9-এর নিচে আসে, উনি কিন্তু রোজা আর কন্টিনিউ করতে পারবেন না। আচ্ছা, 16.7-এর উপরে গেলেও পারবেন না। তো এটা কিন্তু রক্তের গ্লুকোজ না ভাবলে উনি জানতে পারছেন না। তাহলে এটাকে কিন্তু মেপেই জানতে হবে, এবং সারা পৃথিবীর বহু স্বাস্থ্যবিজ্ঞানী এটি নিয়ে কাজ করেছেন, আমরাও করেছি, এবং এখানে ধর্মীয় নেতৃবৃন্দ কিন্তু আমাদের সাথে একমত যে রোজা রেখে ডায়াবেটিসের রোগীদের রক্তের গ্লুকোজ মাপেন, এটি কোনোভাবে রোজা ভাঙার কারণ হতে পারে না। সুতরাং যাদের মনে দ্বিধা আছে, দ্বিধা রাখার দরকার নেই, আপনি নির্দিষ্ট সময়ে মাপবেন, মেপে আপনার ওষুধ সমন্বয় করতে হবে। তো ডায়াবেটিক রোগীদের তো ওষুধ সমন্বয়ের একটি ব্যাপার আছেই। তো আমরা দেখি যে অনেকেই ডায়াবেটিস যারা আছে ডায়াবেটিক রোগী, তাদের আগে একটা চেক আপ করা হয় রমজানের শুরুতে। রমজানের মাঝামাঝি কি কোনো চেক আপের প্রয়োজন আছে আলাদা করে? এখানে এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা অনেক সময় রোগীকে বোঝাতে চাই, রোগী বুঝতে চান না। যে আমি একটু আগে বললাম 3 মাস আগে যে প্রস্তুতি নেবেন, এই সময় এক ধরনের টেস্ট করা হয়, রোজার ঠিক আগে আগে করা হয়। সেই টেস্টগুলো আমি বলি কী কী কারণে করা হয়। কিডনির অবস্থা দেখতে হবে, ক্রিয়েটিনিন করতে হবে, লিভারের অবস্থা দেখতে হবে, ALT AST করা হয়, ওনার কোলেস্টেরল কেমন আছে দেখা হবে, ডায়াবেটিসের 3 মাসের গড়। রোজার মাঝখানের সময়টাকে উনি শুধু গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস মাপবেন। এখন কিন্তু আমরা CGM কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ব্যবহার করছি, এটা আরও ভালো। তাহলে এর মধ্যে কিন্তু অন্য কোনো টেস্ট যদি প্রয়োজন না হয়, বিশেষ কোনো কারণ না হয়, করার কথা না। কিন্তু রুগীদেরকে যেটা অনেক সময় বোঝাতে পারছি না আমরা, যে রোজা শেষ হওয়ার পরে আবার কিন্তু এই টেস্টগুলো করতে হবে, করে যে ঝুঁকিগুলো মাথায় নিয়ে উনি রোজা রেখেছেন, ইতিমধ্যে ঝুঁকি কি বেড়ে গেছে? বেশিরভাগ ক্ষেত্রে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা ক্ষেত্রে খুব লাভ হয়, কোলেস্টেরলের অবস্থা যা ছিল রোজার আগে, রোজার পরে কিন্তু কিছুটা লাভ হয়, বাকি অন্য প্যারামিটারগুলো কিন্তু লাভ হয় না। তাহলে ওনার তখনকার অবস্থা বুঝে আমাকে আবার ওষুধ প্ল্যান করতে হবে। তো সুতরাং টেস্ট কিন্তু রোজার মধ্যে নয়, আগে এবং পরে করাটা জরুরি। জি। তো এই যে রোজার মধ্যে তো অনেকক্ষণ সময় না খেয়ে থাকতে হয়, পাশাপাশি পানি গ্রহণ করতে পারছেন না, ডিহাইড্রেশন হয়, আপনি একটু আগে বলছিলেন। ডিহাইড্রেশন হলে কিডনিতে নাকি কিছু সমস্যা হতে পারে বা ঝুঁকির মধ্যে পড়ে যায়। এরকম যদি কোনো ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে কি করতে হবে, বা রোগী কি বুঝতে পারবে যে সে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে? রোগী সাধারণত বুঝতে পারেন, কিন্তু উনি বুঝতে চান না, উনি রোজা কন্টিনিউ করতে চান। কারণ পানি শূন্যতা হলে কিন্তু পানি পিপাসা পাবে, এবং এই পিপাসাটা কিন্তু আমরা তো সাধারণত অনেকেই হয়তো দিনে খেয়াল করে না যে পিপাসার জন্য উনি পানি পান করছেন, উনি রুটিনলি করছেন। কিন্তু যেমন ধরুন আপনি এখন আজকেও যে ওয়েদার, এই ওয়েদারে কেউ বাইরে 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ঘোরাফেরা করে, তার কিন্তু তেষ্টা পাবে, তাই না? তাহলে এটা তো পানির চাহিদা তৈরি হচ্ছে। কিন্তু যখন পানি শূন্যতা সত্যি সত্যি হয়েছে, তখন কিন্তু এই তৃষ্ণা কিন্তু বেপরোয়া তৃষ্ণা হবে। তাহলে না বোঝার কিন্তু কারণ নেই।
জি। কিন্তু এখানে ঝুঁকিটা কিন্তু অন্যটা হয় রোজার সময়। একজনের প্রায় সকল রোগীরই কিন্তু আমরা ওষুধ কমিয়ে ফেলছি। তাহলে ওষুধ কমিয়ে ফেললে সুগার একটু বেশি থাকবে, এটা আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি। ডায়াবেটিসের রোগী রোজার সময় খুব ভালো ডায়াবেটিস কন্ট্রোল করবেন, এই স্বপ্ন দেখার সুযোগ নেই। কন্ট্রোল খুব ভালো হবে না, হাইপোগ্লাইসেমিয়া হবে না, এটা করাটাই আমাদের জন্য জরুরি। তাহলে যদি সুগার বেশি থাকে, প্লাস সুগার কিন্তু রক্তে ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে। পানি শূন্যতা যত হচ্ছে ঘনত্ব তত বাড়তেছে। আচ্ছা। তাহলে এখন দেখেন সহজ করে ফেলেন যে ঘন রক্ত যে কোনো রক্তনালীতে গিয়ে জমাট বেঁধে যাবে, হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক করবে, পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাবে। জি। আমি দু একটা মারাত্মক উদাহরণ দিই যেটা বুঝতে সুবিধা হবে। যে সেন্ট্রাল রেটিনাল ভেইন একটাই আছে, যেখানে দুটা নালী থাকে সেখানে কিন্তু সুবিধা। এবং সৌদি আরব যেখানে অধিকাংশ সময় টেম্পারেচার দিনের বেলা এই 44, 45, 46 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠে, ওখানেও যারা রোজা রাখছে গিয়ে বাইরে কাজ করছেন, তাদের মধ্যে পানি শূন্যতার কারণে রক্ত জমাট বেঁধে সেন্ট্রাল রেটিনাল ভেইন প্রতি বছরই কিছু মানুষের বন্ধ হয়ে যায় এবং উনি অন্ধ হয়ে যান এবং আজীবনের জন্যই অন্ধত্ব থাকে। তাহলে এটা অন্য রক্তনালীতেও কিন্তু হবে। তাহলে ওনার যে এই রক্তে গ্লুকোজ কমে গিয়ে যখন লক্ষণ দেখা দিচ্ছে, তখন যেমন রোজা ভেঙে নিতে হবে। পানি শূন্যতার লক্ষণ দেখা দিয়েছে, তখনও কিন্তু রোজা কন্টিনিউ করার আর কোনো সুযোগ নেই। এটি কিন্তু একটা মারাত্মক সংকেত, অ্যালার্ম হিসাবে নিতে হবে। এবং আবারও বলছি যে আজকে রোজা ভেঙে পরবর্তী রোজাগুলো যদি করতে পারেন সেটা তো খুব ভালো হলো। কিন্তু উনি যদি অসুস্থ হয়ে পড়েন, পরে 10টা-15টা রোজা আর করতে পারলেন রোজা, তাহলে তো এখানে বুদ্ধিমানের কাজ হলো না কিন্তু। এবং সেই ক্ষেত্রে ব্যায়ামের কি করতে হবে? ব্যায়াম কিন্তু অবশ্যই জরুরি, কারণ ডায়াবেটিসের সকল রোগীর 3টা কাজ করতে হয়: খাদ্য ব্যবস্থাপনা, শারীরিক শ্রম এবং ওষুধ। এই 3টাকে একসাথে মিলাতে হবে। তাহলে রোজার সময় কি করবেন উনি? শুধু ডায়াবেটিসের জন্য যারা আগে শারীরিক পরিশ্রম করতেন বা হাঁটতেন, তাদের তারাবি নামাজ পুরোটা পড়লে এটাকে যদিও পারফেক্ট হবে না, তবু বিকল্প হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু প্রায় 90% ডায়াবেটিসের রোগীর ওজন বেশি মানে তাহলে চিকিৎসার মধ্যে কিন্তু ওজন কমাবার জন্য হাঁটা বলা হয়েছিল। তাদের কিন্তু তারাবির পরে হাঁটতে হবে। এটা কারো 15 মিনিট, 20 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত। কিন্তু আবার বলছি, এটা অন্য সময়ের সমান হবে না। কিন্তু এখানে আরেকটা সতর্কতা হলো যে উনি দিনের বেলায় শারীরিক পরিশ্রম যত কম করা যায় তার চেষ্টা করবেন। যদি করতেই হয় সকালের দিকেই করবেন, দুপুরে বা বিকালে অবশ্যই নয়। জি অবশ্যই। আমরা কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। এবং অবশ্যই যদি সুন্দরভাবে রোজা রাখতে চান, তাহলে ডায়াবেটিক রোগীরা রোজার আগেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং সুন্দরভাবে আপনার সাওম পালন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।